নমস্কার। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির অনলাইন প্রোগ্রামে আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল অ্যানথ্রোপোলজি। এবং এই এনভায়রনমেন্টাল অ্যানথ্রোপোলজির মধ্যে যে বিষয়টা আজকের আলোচনার গুরুত্বের মধ্যে আমরা রেখেছি সেটা হচ্ছে কন্টেম্পোরারি ইস্যুস অ্যান্ড প্রবলেমস ইন এনভায়রনমেন্টাল অ্যানথ্রোপোলজি। অর্থাৎ পরিবেশগত নৃবিদ্যায় সমকালীন যে সমস্ত পরিবেশগত সমস্যাগুলোকে নিয়ে আলোচনা হচ্ছে তার প্রেক্ষিতটাকে আমরা এখানেতে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা প্রথমে গ্লোবাল পার্সপেক্টিভসে যেসব পরিবেশগত বিষয়গুলো রয়েছে সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করেছি। আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো অ্যানথ্রোপোলজি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ নৃতত্ত্ব এবং পরিবেশ, নৃতত্ত্ব এবং নৃতত্ত্ব জলবায়ু এবং নৃতত্ত্ব এবং জলবায়ু পরিবর্তন বা নৃতত্ত্ব এবং জলবায়ুর পরিবর্তন, এই বিষয়টাকে আজকে আমরা দেখাতে চলেছি আর কি। এই নৃতত্ত্ব এবং জলবায়ুর যে পরিবর্তনের যে বিষয়টা এখানে বলবার চেষ্টা করছি আর কি, প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে এই নৃতত্ত্ব এবং জলবায়ু অর্থাৎ পরিবেশ বা আবহাওয়ার যেটা পরিবর্তনের যে প্রেক্ষিতটা আমরা বলতে চলেছি, এটা কিন্তু কোনো স্থানীয় বিষয় নয়। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে বা কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠী এর জন্য আক্রান্ত হচ্ছে, বিষয়টা কিন্তু সেভাবে নয়। যে যে পর্যায়গুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেগুলো আমি স্লাইডে দেখাবার চেষ্টা করেছি, সেটার মধ্যে হচ্ছে যে পরিবেশ বা এই যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, তার মানে এটা একটা গ্লোবাল বা একটা বৈশ্বিক বিষয়, মানে আন্তর্জাতিক একটা বিষয়। এবং শুধু বিষয় বলবো না, এটা একটা সংকট, মানে এটা এক ধরনের এমন একটা সমস্যা যে জলবায়ুর যদি পরিবর্তন হয়, অর্থাৎ আমরা বাংলায় আমরা আমাদের এই পশ্চিম বাংলায় আমরা 6টা ঋতুর কথা আমরা বলি। কি কি বলি? আমরা বলি বৈশাখ জ্যৈষ্ঠ, আষাঢ় শ্রাবণ, ভাদ্র আশ্বিন, কার্তিক অঘ্রাণ, পৌষ মাঘ, ফাল্গুন চৈত্র। এই 6টা মানে প্রত্যেকটা ঋতুতে আমাদের দুটো করে মাস থাকে। যেমন বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, যেটা এখন চলছে, এখন শ্রাবণ মাস চলছে। অর্থাৎ এই প্রত্যেকটা ঋতুতে আবহাওয়াটা কিরকম হবে সেটা আমাদের ছোটবেলা থেকেই আমরা একটা তার ধারণায় অভ্যস্ত থাকি। কিন্তু সেটার যদি হঠাৎ কোনো পরিবর্তন হয়, যে গ্রীষ্মটা এত বেশি হলো, এত বেশি হলো, এত প্রলম্বিত হলো, 2 মাস কেন 3 মাস, 3.5 মাস হয়ে গেল, বর্ষাটা খুব কম এলো, তারপরে শীত, শরৎটা অল্প বিস্তর থেকেই একটু শীতের ভাব পড়তে শুরু করলো। তার মানে যে 6টা ঋতুর যে পর্যায়ক্রমিক পরিবর্তনের যে প্রেক্ষিত, যেটাতে আমরা অনেক বেশি অভ্যস্ত, সেটা কিন্তু পুরো ডিস্টর্টেড হয়ে গেল। সেই বিষয়গুলো, এবং এই বিষয়টা যদি আন্তর্জাতিকভাবে ঘটতে থাকে তাহলে সেটা নিঃসন্দেহে একটা চিন্তার বিষয়। এবং এই জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে শহরে থাকা মানুষ যতটা না উপলব্ধি করবে তার সমস্যাটা, আদিবাসী বা স্থানীয় জনগোষ্ঠী যারা বনে জঙ্গলে থাকে বা পাহাড়ি অঞ্চলে থাকে, তাদের অভিজ্ঞতার প্রেক্ষিতটা কিন্তু আরো অনেক বেশি, সমস্যার সম্মুখীন হওয়াটা তাদের ক্ষেত্রে কিন্তু আরো অনেক বেশি। এবং মানুষের সঙ্গে পরিবেশের যে সম্পর্ক, আন্তঃসম্পর্ক, সেই ব্যাপারটাও আমরা এখানেতে আলোচনার মধ্যে আজকে আসবে। এবং একদিন মানে মানুষের বিজ্ঞান হিসাবে নৃতত্ত্ব অর্থাৎ অ্যানথ্রোপোলজি কি রোল প্লে করতে পারে, কি অবদান রাখতে পারে। এবং এই জলবায়ুর যে পরিবর্তন, সেই পরিবর্তন নিয়ে তো সারা বিশ্বের মানে বিভিন্ন রকমের নীতি নির্ধারণ ইত্যাদি গবেষণা, জনসচেতনতা, শিক্ষা, হ্যাঁ, নীতি,
মানে বিশ্বব্যাপী যে সমস্ত গ্লোবাল পলিসি ইত্যাদি হচ্ছে, সেই সমস্ত জায়গায় অ্যানথ্রোপোলজি কি কন্ট্রিবিউশন রাখতে পারে, সেই জায়গাগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসগুলোই আমরা আজকের আলোচনার মধ্যে আনবো এবং সেই অনুযায়ী আমাদের আলোচনাটাকে আমরা আজকে মানে আলোচিত করব, যাতে করে আমাদের এই পর্যায়ের বিষয়গুলোকে আমরা ভালো করে বুঝতে পারি বা চিনতে পারি। তাহলে প্রথমেই আমাদের ছোট্ট করে আলোচনা করে নিতে হবে যে তাহলে এই যে ইউনিটটা আমরা পড়ছি, অ্যানথ্রোপোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট বা ক্লাইমেট চেঞ্জ, তাহলে এই ইউনিটটা পড়বার আমাদের মূল উদ্দেশ্যটা কি, যেটাকে আমরা বলছি শিক্ষণ উদ্দেশ্য। এই শিক্ষণ উদ্দেশ্যটা হচ্ছে যে এই ইউনিটের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের নৃতাত্ত্বিক ব্যাখ্যাটাকে বোঝা, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের যে সমস্যা, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটার মোকাবিলায় নৃতত্ত্ব মানে অ্যানথ্রোপোলজি বিষয়টার প্রাসঙ্গিকতাই বা কতটা এবং গুরুত্ব কতটা রয়েছে, সেই বিষয়টাকে আমাদের বুঝতে হবে। দ্বিতীয়ত, যেটা আমরা আগেই আলোচনা করেছি, যে পরিবেশের সঙ্গে, কেন আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কি, মানুষ। মানুষ সমাজের মধ্যে আছে, তার একটা নির্দিষ্ট সংস্কৃতি আছে এবং সে একটা নির্দিষ্ট পরিবেশের মধ্যে রয়েছে। তাহলে মানুষের সাথে পরিবেশের আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ এবং সংস্কৃতির অনুযায়ী মানুষ এই জলবায়ু পরিবর্তনের বিষয়টাকে কিভাবে দেখছে, কিভাবে তারা অভিজ্ঞতার মধ্যে সঞ্চয় করছে এই পরিবর্তনের বিষয়টা, সেগুলোকে আমরা বিশ্লেষণ করতে পারি। আর 3 নম্বর, জলবায়ু মানে এবং সেখানে আমরা আদিবাসী জ্ঞান এবং অভিযোজনের যে কৌশল, অর্থাৎ আমি যেটা বললাম যে আমি শহরে থাকা একজন মানুষ হিসাবে কিন্তু এটা যতটা না উপলব্ধি করতে পারবো, একজন আদিবাসী বনে জঙ্গলে থাকা বা পাহাড়ি পার্বত্য এলাকায় থাকা একজন আদিবাসী মানুষ, সে কিন্তু আরো অনেক বেশি এই বিষয়টাতে উপলব্ধি করতে পারবে। ভবিষ্যৎ গবেষণা ও নীতি নির্ধারণে মানে জলবায়ু সংক্রান্ত যে সমস্ত নীতি নির্ধারণ যেগুলো হচ্ছে, সেখানেও কিন্তু অ্যানথ্রোপোলজি কি ধরনের মানে বিজ্ঞানীরা কি ধরনের ভূমিকা পালন করছে, সেটাকেও আমরা বুঝতে পারি। মানে এই ইউনিটটা পড়ার আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই। এরপরে হচ্ছে আমাদের ভূমিকা, অর্থাৎ সাম্প্রতিককালে জলবায়ুর পরিবর্তন বা তার প্রধান কারণ হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্বব্যাপী একটা উষ্ণায়ন, আবহাওয়ার পরিবর্তনের কারণে, যেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয়। সেটা শুধু অ্যানথ্রোপোলজি বা সোশিওলজি বলে নয়, ইরেসপেক্টিভ অফ অল সাবজেক্টস, এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই পরিবর্তনের প্রেক্ষিতটা মানুষের ওপর কি কি প্রভাব রাখতে পারে, সেটাও কিন্তু একটা অত্যন্ত গুরুতর সমস্যার বিষয়। সেজন্য আমরা টেলিভিশনে যেসব বিভিন্ন আন্তর্জাতিক চ্যানেলস রয়েছে, সেখানে কিন্তু আমরা এনভায়রনমেন্ট রিলেটেড বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে জনসচেতনতার যে বিষয়গুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। এখানে নৃতাত্ত্বিকরা কিভাবে এই বিষয়টাতে ভূমিকা পালন করছে, কি অবদান রাখছে, এই বিষয়গুলো আমরা মানে আমাদের কাছে যেটা একটা বিরাট চ্যালেঞ্জ হিসাবে উপস্থিত হয়েছে, সেখানে নৃতাত্ত্বিকরা কি ভূমিকা রাখছে, কি ভূমিকা পালন করছে, সেটাকে আমরা খুব ভালোভাবেই এখানে বুঝতে পারার চেষ্টা করব। এবং এই যে বিশ্ব উষ্ণায়ন বা যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলছি, তার প্রধান কারণ যেটা আমরা আগেও আলোচনা করেছি, যেটাকে আমরা বলি গ্রিন হাউস গ্যাস, অর্থাৎ কি যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এই সমস্ত গ্যাসগুলো রয়েছে, এইগুলো নিঃসরণ প্রকৃতিতে এগুলো রয়েছে, কিন্তু সেগুলোর উপাদান
বাতাসে যদি বৃদ্ধি পায়, কারণ আমরা মানুষ হিসাবে সভ্যতা বিস্তার, সমাজের অগ্রগতির কারণে যে শিল্পায়ন হচ্ছে, সেই শিল্পায়নের পরিপ্রেক্ষিতে এই গ্যাসগুলোর উৎপাদন এত বেড়ে যাচ্ছে, যে কারণে এই গ্যাসগুলোর নির্গম মানে বাতাসে যে পরিমাণ থাকার কথা তার থেকে অনেক বেশি হচ্ছে, যেটা পরিবেশ বিজ্ঞানীরা বলছেন যে এইটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন। এবং সারা বিশ্বব্যাপী এনভায়রনমেন্ট বা পরিবেশ সংক্রান্ত যে সমস্ত বিজ্ঞানীরা রয়েছেন, তারা একটা বিষয়ে একমত হয়েছেন যে জলবায়ুর পরিবর্তন বা এই যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কথাটা আমরা বলছি, এর প্রধান কারণটা কিন্তু মানুষই এটা সৃষ্টি করেছে। কারণ ইউরোপের যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যখন হলো এবং ভারতবর্ষে স্বাধীনতার পরবর্তী কাল থেকে যখন আমাদের 1951-এ আমাদের দেশ যখন 1947-এ দেশ স্বাধীন হলো, তারপর কনস্টিটিউশন তৈরি হয়ে ইলেকশন হয়ে একদম ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট ফর্ম করলো 1951। এবার মানে দেশ যখন তৈরি হলো, তখন দেশের আর্থিক শ্রীবৃদ্ধির জন্য শিল্পায়ন ছিল সব থেকে বড় ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মানে ফ্যাসেট অফ ডেভেলপমেন্ট, সেটা করতেই হবে। এবার এই শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে মানে কি বলবো, শিল্প বিপ্লব শিল্পকে যেমন একদিকে আনলো, সমাজের পরিবর্তনটাকেও যেমন ঘটালো, তার সঙ্গে সঙ্গে পুঁজিবাদ বা যারা ক্যাপিটালিস্ট, অর্থাৎ যারা এই যে বিষয়গুলোকে কেন্দ্র করে যারা বিজনেসটাকে পরিচালিত করছে আর কি, অর্থাৎ উৎপাদন থেকে শুরু করে সেই উৎপাদিত দ্রব্যকে ভোগের যে ব্যাপারটা, সেটা ধারাটা অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেতে থাকে এবং সারা বিশ্বব্যাপী পুঁজিবাদের মানে অর্থনৈতিক ব্যবস্থা, যেটাকে আমরা গ্লোবাল ক্যাপিটালিজম বলছি আর কি, সেই ব্যবস্থাটা এমন পর্যায়ে গেল যেখানে যে কোনো ব্যবসায়ীর কাছে তার প্রথম এবং প্রধান বিষয়টা হলো যে তার মুনাফা অর্জন। সেই মুনাফা অর্জন এবং উৎপাদন, তাহলে উৎপাদনটাকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে আমার মুনাফাটা বেশি, মানে যেখান থেকে আমরা সেই মার্কসিয়ান ইডিওলজি দিয়ে যখন আমরা বলছি যে সারপ্লাস পপুলেশন হয়ে যাচ্ছে, কারণ প্রোডাকশনটাতে আমি টেকনোলজি ইউজ করছি ইনস্টেড অফ ম্যান পাওয়ার, অর্থাৎ মানব শ্রমের পরিবর্তে আমি মেশিন শ্রমকে ব্যবহার করছি। কেন না, উৎপাদনটা আমার বৃদ্ধি হবে। এবার এই যে কারণগুলো এবং এগুলোর উপরই গুরুত্ব দেওয়া হচ্ছে, এর ফলে যে প্রযুক্তিগত যে পরিবর্তনগুলো এলো, সেগুলো মানুষের চাহিদাকে পূরণ করলো ঠিকই, কিন্তু তার যে প্রভাবটা পরিবেশের উপর পড়লো, সেটাই কিন্তু আজকে পরিবেশের সংক্রান্ত যত পরিবর্তন, যত ক্ষতিকারক যে সমস্ত ব্যাপারগুলো, সেগুলো কিন্তু একটা চূড়ান্ত মাত্রায় উপনীত হতো। সেইটার ফলে মানে এর মানে পরিবেশবিদরা যেটা বলতে চাইছেন যে এর প্রভাবটা কিন্তু অত্যন্ত গুরুতর আকারে হবে এবং অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক পরিণতি দেখা দেওয়ার মানে একটা বিরাট একটা সংকটাপন্ন অবস্থা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সৃষ্টি হবার বিষয়টা কিন্তু আস্তে আস্তে উপস্থাপিত হচ্ছে। এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে বিভিন্ন অর্থনীতিবিদরাও বিভিন্ন রকমের তাদের গবেষণার থেকে বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। যেমন ওয়ান অফ দ্য লিডিং ইকোনমিস্ট মানে ফস্টার, উনি বলছেন যে পুঁজিবাদী অর্থনীতির দ্বারা সৃষ্ট যে মানে পরিবেশের যে সংকট সৃষ্টি হয় এবং সেখানে মানে এবং সেই যে সংকটটা তৈরি হয়, সেই সংকটটা শুধু পরিবেশের মধ্যে মানুষকেই যে প্রভাবিত করে তা নয়, একটা পরিবেশের মধ্যে জৈব অজৈব উপাদান সবই থাকে।
তাহলে জৈব অজৈব উপাদান মানুষ ছাড়াও আরো অনেক কিছু আছে, তারাও চরম ক্ষতির সম্মুখীন হয়। এবং তারা উনি বলছেন যে এই চলতে চলতে যে এমন একটা অবস্থায় আসতে পারে ভবিষ্যতের পৃথিবী, যেখান থেকে আমরা আর রিকভার করতে পারবো না, ফিরে আসতে পারবো না। এবং সেখানে সব থেকেই গুরুত্ব দিচ্ছে যে আমাদের এই ভোগবাদ, পুঁজিবাদ, এই যে প্রবৃত্তি বা এই যে আমাদের চাহিদা, এর যদি সমাপ্তি বা এর যদি রিফর্মেশন না ঘটে, তাহলে কিন্তু আগামী দিনের পৃথিবী একটা অত্যন্ত সংকটাপন্ন পরিস্থিতির মধ্যে পর্যবসিত হবে। এবং আরো বেশি এটাকে এক্সপিডাইট করছে বা ত্বরান্বিত করছে বিশ্বব্যাপী অর্থনীতির পরিবর্তন। এখন যে অর্থনীতি সারা বিশ্বকে প্রভাবিত করছে, যেটাকে আমরা বলছি নিও লিবারেল ইকোনমি, অর্থাৎ উদার নৈতিক অর্থনীতি, মানে যেখানে সরকারের পরিবর্তে প্রাইভেটাইজেশন হচ্ছে, অর্থাৎ সংস্থার পরিচালক হিসাবে সরকারের পরিবর্তে বেসরকারি সংস্থার লগ্নিকরণ হচ্ছে। এই বেসরকারি সরকারের, সে সরকার যেরকমই সরকার হোক, সরকারের বেসিক অবজেক্টিভটা হচ্ছে যে তার নাগরিকদের চূড়ান্ত পরিষেবাটা দেওয়া, যেখানে মুনাফার ব্যাপারটা অফিসিয়ালি থাকে না। বাস্তবে কি হয় সেটা আমি বলছি না, অফিসিয়ালি সেটা থাকে না, কিন্তু বেসরকারি মালিকানার পরিপ্রেক্ষিতে যেখানে পুঁজিবাদ, মুনাফা, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তাহলে এই ব্যাপারটা যদি চলতে থাকে, তাহলে পরিবেশ সংকটের ব্যাপারটা কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর জায়গায় পরিবর্তিত হবে এবং মানুষের জীবন জীবিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত হবে। এবং মানুষ এমন পরিস্থিতির সৃষ্টি মানে পরিস্থিতির সম্মুখীন হবে যেখানে যে সেই অবশ্যম্ভাবী পরিবর্তনগুলোকে আমরা আর রোধ করতে পারবো না, যে সেটাকে যে রিকভার করব, রিজেনারেশন অফ নিউ লাইফ যে আমরা শুরু করব, সেই পর্যায়টা বা সেই পরিপ্রেক্ষিতটা কিন্তু আমরা পাবো। এই ভবিষ্যৎবাণীগুলো তারা করছে। এবং জঙ্গলে যারা আছে, কোন দ্বীপে যারা আছে, ক্ষুদ্র যে জনগোষ্ঠী যারা বনের ওপরে নির্ভর বা যারা পাহাড়ি অঞ্চলে থাকে, মানে এদের উপরে যে প্রভাবটা হবে সেটা একটা অপূরণীয় ক্ষতি। কারণ যেহেতু এরা প্রকৃতির মধ্যে অনেক খোলামেলা ভাবে থাকে, তাই প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাবটাও কিন্তু এদের উপর অনেক বেশি ভাবে আসবে। এবং এরা যেভাবে এদের ক্ষতিগ্রস্ত হওয়া মানে এদের সমাজ, এদের জীবন, এদের অর্থনীতি, এদের ধর্ম, এদের সংস্কৃতি সমস্তটাই প্রভাবিত হবে, যার যে ক্ষতিটা অপূরণীয়। এবং নৃতাত্ত্বিকরা এই বিষয়টাকে কিন্তু ঐতিহ্যগতভাবে, মানে হিস্টোরিক্যালি এই জিনিসগুলোকে নিয়ে তারা গবেষণা করেছেন। হয়তো এই গবেষণার প্রেক্ষিতটা এখন অনেক বেশি হয়েছে, কিন্তু বিষয়টাকে নিয়ে নৃতাত্ত্বিকরা অনেক দিন ধরেই দেখছেন। এবং দুজন বিশেষ করে এখানে আমি নৃতাত্ত্বিকের নাম বলবো। একজন হচ্ছেন সুসান এ ক্রেট, আর একজন হচ্ছে মার্ক ন্যাটাল। এরা দুজনেই এনভায়রনমেন্টাল অ্যানথ্রোপোলজিস্ট। এদের মতে যে স্থানীয় অর্থাৎ আদিবাসী জনগোষ্ঠী সব থেকে বেশি এটার এফেক্টে ক্ষতিগ্রস্ত হবে সব থেকে বেশি। কারণ যেহেতু এরা প্রকৃতির মধ্যে মিলেমিশে থাকে, প্রকৃতির মধ্যে এরা উন্মুক্ত থাকে, সেজন্য প্রাকৃতিক পরিবর্তনের ক্ষতিকারক পর্যায়গুলোতে এরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং এই জায়গায় নৃতাত্ত্বিকদের একটা খুব সিরিয়াস চ্যালেঞ্জ
তাদের কাছে রয়েছে যে কিভাবে এই আদিবাসী সম্প্রদায়, মানে একটা আদিবাসী সম্প্রদায় মানে তো একটা সংস্কৃতি, তাহলে সেই সংস্কৃতিটা যদি হারিয়ে যায় আজকের সভ্যতার দিক থেকে, এটা তো একটা বিরাট ক্ষতি, একটা বিরাট লস। সেই জায়গাটাতে এই অ্যানথ্রোপোলজিস্টরা তাদের ভূমিকাটাকে সফলভাবে পর্যবেক্ষণ করার জন্য চেষ্টা করছেন। এবং এই সুসান এ ক্রেট এবং মার্ক ন্যাটাল, এরা যে দুজন রয়েছেন, এরা পরিবেশ পরিবর্তনগুলোকে, মানে জলবায়ুর পরিবর্তনের যে মোকাবিলা এবং কি বলবো, জলবায়ু মোকাবিলা এবং নিয়ন্ত্রণের জন্য দুটো প্রধান কৌশলের কথা এরা বলেছেন। দুটো প্রধান কৌশলের কথা বলেছেন, একটা হচ্ছে প্রশমন বা মিটিগেশন, আর একটা হচ্ছে অভিযোজন বা অ্যাডাপ্টেশন। এই দুটো প্রক্রিয়ার কথা বলেছেন। প্রশমন বলতে এমন মানবীয় উদ্যোগকে বোঝাচ্ছে যার মাধ্যমে এই গ্রিনহাউস গ্যাসের যে উৎস, এগুলো যাতে কম হয় বা এই গ্যাসগুলো যাতে শোষণ হয়ে যায়, এটাকে বলছে প্রশমন। প্রশমন কথাটার মানেই হচ্ছে কমিয়ে দেওয়া। আমরা বলি না আমার যন্ত্রণার প্রশমন হলো, অর্থাৎ যন্ত্রণাটা কমে গেল। উদাহরণ হিসাবে আমরা বলি যদি যে শিল্প এবং যে বিদ্যুতের যে উৎপাদন, সেখানে জীবাশ্ম জ্বালানি মানে অন্য কেমিক্যালসকে জ্বালিয়ে সেটার থেকে শক্তি বিদ্যুৎ উৎপাদন করার থেকে জীবাশ্মকে যদি আমরা ব্যবহার করি বা সৌরশক্তি এবং বায়ু শক্তিকে কাজে লাগিয়ে সেই শক্তিকে ব্যবহার করা, হ্যাঁ, তাহলে আমাদের মানে যেটা কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে নেবে বা কার্বন ডাই অক্সাইডের উৎপাদনটাকে অনেক কম রাখবে, তাহলে গ্রিন হাউস গ্যাসের যে এমিশন, যেটা বাতাসে ক্ষতিকারক গ্যাসের উৎপাদনটাকে বাড়িয়ে দিচ্ছে, মাত্রাটাকে বাড়িয়ে দিচ্ছে, সেগুলোকে আমরা অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারব। এটা হচ্ছে প্রশমন। আর অভিযোজন হচ্ছে মানে বিশেষ গুরুত্ব, মানে অভিযোজন মানে যেটা, যে আমি যেটা বললাম যে এই পরিবেশের পরিবর্তনের সব থেকে বেশি প্রভাবটা গিয়ে পড়ে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে। এর কারণ তারা যেহেতু প্রকৃতির মধ্যে উন্মুক্তভাবে থাকে, তারা খোলামেলা থাকে, প্রকৃতির সঙ্গে তাদের অঙ্গাঙ্গিক সম্পর্কটা অনেক বেশি, সাযুজ্যটাও তাদের অনেক বেশি। সেই কারণে তারা কিভাবে এই পরিবেশগত পরিবর্তনটাকে মানিয়ে নেবার চেষ্টা করছে এবং মানে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেবার চেষ্টা করছে, সেই বিষয়গুলোকে আমরা বলছি অভিযোজন। এবং এই অ্যাডাপটিভ ক্যাপাসিটিকে কি করে বাড়ানো যায় তার জন্য যে সমস্ত ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ যেসব হয়েছে আর কি, যে আইপিসিসি, মানে যেগুলো সব বিভিন্ন কমিটি হয়েছে, যে অ্যাডাপ্টেশন বা অভিযোজন ক্ষমতা বলতে কোনো এমন কিছু একটা ব্যবস্থাকে বোঝানো হয় যে ব্যবস্থাটা মাধ্যমে এই স্থানীয় জনগোষ্ঠী বা আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা যে কোনো সংকটপূর্ণ পরিস্থিতি বা পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেবার প্রক্রিয়াটা করতে পারে। এবং এই বিশ্বব্যাপী এই যে জলবায়ুর পরিবর্তন যেটা সাধিত হচ্ছে, সেই পরিবর্তনটাকে তাদের জীবনের অনুসারী করে নিতে পারে বা সুবিধে হয়। সাধারণ মানে আমরা সাধারণভাবে মনে করি যে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষের অভিযোজন ক্ষমতাটা আমাদের থেকে অনেকটা বেশি। তার কারণ এরা প্রকৃতির মধ্যে খুব সহজভাবেই বিচরণ করে, সেজন্য প্রাকৃতিক পরিবর্তনগুলোকে আমাদের শহরের সভ্য মানুষের থেকে তারা অনেক বেশি সহজে মানিয়ে নেবার, নিজেদের মানিয়ে নেবার জন্য উপযুক্ত করে তুলতে পারে। তবে সারা বিশ্বব্যাপী এই যে গ্লোবাল ওয়ার্মিং বা এই যে বিষয়গুলো ঘটে চলেছে, এইগুলোর পরিবর্তন বা এইগুলোর প্রেক্ষিতটা কিন্তু এমন একটা সহনীয় মাত্রার উপরে চলে যাচ্ছে যেখানে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা কতটা আর
অভিযোজন করতে পারবে, সেটা কিন্তু একটা বিরাট প্রশ্নের সম্মুখীন হচ্ছে আর কি। তাহলে এইখানে আমরা একটা জেনারেল কোশ্চেন আমরা আনতে পারি যে তাহলে নৃতত্ত্ব কিভাবে এই জলবায়ু পরিবর্তনের ব্যাপারটাকে মোকাবিলা করছে বা করতে পারে। এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ান জিওগ্রাফার সাইমন ব্যাটারবারি এর কিছু মন্তব্য বিশেষভাবে প্রণিধানযোগ্য। ওনার মতে জলবায়ুর পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখার সম্ভাবনা রয়েছে। তার ভাষায় বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে ভাবনা চিন্তার যে প্রেক্ষিত, এটা তো এখন একটা গ্লোবাল এজেন্ডা। তাহলে সেইখানেতে অ্যানথ্রোপোলজির ভূমিকাটাকে কোনোভাবেই বাদ দেওয়া যায় না। উনি এই কারণেই, উনি যদিও হি ইজ এ জিওগ্রাফার, কিন্তু উনি এই কারণেই বিষয়টাতে আরো গুরুত্ব দিচ্ছেন, কারণ অ্যানথ্রোপোলজি সাবজেক্টটাই ইটসেলফ কনসার্নড উইথ ম্যান, ম্যান, তার সোসাইটি, তার কালচার, এবং সোসাইটি কালচারকে নিয়ে যদি একটা বিষয় ডিল করে, অ্যাজ এ কনসিকোয়েন্স ন্যাচারালি সেখানে এনভায়রনমেন্টের ব্যাপারটাও কিন্তু এসে যায়। কেন জলবায়ুর পরিবর্তনটা মানুষের সমাজ, সংস্কৃতি সবকিছুর ওপরেই এমন একটা প্রভাব আনবে, যে প্রভাবটা যদি স্থায়ী হয় তাহলে মানুষের জীবনযাত্রার একটা ব্যাপক পরিবর্তন সাধিত করবে। এবং এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেই আমরা প্রথম থেকেই বলেছি আর কি। এবং এই বিষয়গুলো অ্যানথ্রোপোলজিক্যাল, মডার্ন অ্যানথ্রোপোলজিক্যাল রিসার্চের ক্ষেত্রে, হ্যাঁ, মানে তাদের একটা কিন্তু মানে লং লিগেসি আছে এই পরিবেশ সংক্রান্ত গবেষণার পরিপ্রেক্ষিতে। আমাদের মানে কি বলবো, মানে 50, 60, 70s এই সময়ে যদিও এই বিষয়টা তখনও এতটা গুরুত্বপূর্ণ ভাবে আসেনি, কিন্তু আমাদের অ্যানথ্রোপোলজিস্টরা এই বিষয়গুলোকে সেই মাত্রায়, মানে এখনকার পর্যায়ে না এলেও কিন্তু পরিবেশের সঙ্গে অ্যানথ্রোপোলজির যে একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, সেই বিষয়টা কিন্তু আলোচিত হয়েছে গবেষণার মধ্যে। তাহলে এবং এখন যেটা মানে উই দ্য অ্যানথ্রোপোলজিস্ট মানে আর ফেসিং এ নিউ কাইন্ড অফ চ্যালেঞ্জ, যে এই আজকের বিশ্ব যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখানে অ্যানথ্রোপোলজি কি রোল প্লে করতে পারে, হোয়াট রোল দ্য অ্যানথ্রোপোলজিস্ট ক্যান প্লে ইন সাচ এ সিচুয়েশন। কারণ তাদের রিসার্চটা যেহেতু হিউম্যান ওরিয়েন্টেড, তাহলে এবং একটা ইনডেপথ ফিল্ড ওয়ার্ক বেসড যে তাদের ক্ষেত্র সমীক্ষার ভিত্তিক যে তাদের গবেষণা, সেইটা তারা কিন্তু অনেক না জানা জিনিসগুলোকে তারা উন্মোচিত করতে পারবে। এবং স্থানীয় মানুষের যে অভিজ্ঞতা সম্পন্ন যে জ্ঞান, যেটা দিয়ে তারা এই সংকটকে প্রশমিত করছে, নিজেদের অভিযোজিত করার চেষ্টা করছে, সেই অভিযোজনের প্রয়াসগুলো কি কি সেটাও কিন্তু তারা বলতে পারবেন। এরপরে যেটা আমরা আলোচনার জন্য আনতে চলেছি সেটা হচ্ছে সংস্কৃতি, পরিবেশ এবং জলবায়ু বিষয়ক পরিবর্তনের যে বিভিন্ন নৃতাত্ত্বিক যে গবেষণার যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করছি। অর্থাৎ সংস্কৃতি, পরিবেশ, জলবায়ুর পরিবর্তনের যে সম্পর্কিত যে নৃতত্ত্বে যে গবেষণার ব্যাপারগুলো যে এসেছে, সেই গবেষণার ও কিন্তু একটা লং লিগেসি, একটা দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যেটা আমি আগেই বললাম। কারণ অ্যানথ্রোপোলজি এমন একটা সাবজেক্ট যার সূচনা লগ্ন থেকেই কিন্তু পরিবেশের সঙ্গে একটা সম্পর্ক কিন্তু
অ্যানথ্রোপোলজি অ্যাজ এ সাবজেক্ট, মানে নৃতত্ত্ব একটা বিষয় হিসাবে মানুষ ও তার পরিবেশের মধ্যে যে বিদ্যমান যে আন্তঃসম্পর্ক রয়েছে সেটাকে সবসময় উন্মোচিত করার চেষ্টা করেছে বা সেই বিষয়টাতে গুরুত্ব দিয়ে এসেছে, এবং সেই গুরুত্ব থেকে মানুষের সাথে পরিবেশের সম্পর্কের যে অন্তর্নিহিত যে কারণগুলো, সেই কারণগুলোকে অ্যানথ্রোপোলজিস্টরা বার করবার চেষ্টা করেছে। তাহলে এই পরিপ্রেক্ষিতে সংস্কৃতি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, এই রিলেটেড রিসার্চের যে বিষয়টা যদি আমরা পর্যায় হিসাবে আলোচনা করি, তাহলে আমরা একটা, দুটো, তিনটে বিভিন্ন পর্যায়ে আমরা ভাগ করে আলোচনা করতে পারি। প্রথমটাই হচ্ছে আমাদের সূচনা, যদি বলি আমরা আর কি, একদম দ্য বিগিনিং থেকে যদি আমরা আরম্ভ করি, প্রথমে বলবো 1980s অর্থাৎ 1980 দশকে ব্রেন অরলভ, উনি একজন অ্যানথ্রোপোলজিস্ট। ওনার মতে প্রাথমিক যুগে নৃতাত্ত্বিকরা শুধু বিশ্বের বিভিন্ন সমাজের মানব জীবনের বৈচিত্র্যকে তালিকাভুক্তই যে শুধু করেছিলেন তা নয়, সমাজ ও সংস্কৃতির তো বৈচিত্র্য রয়েছেই, এক সমাজ থেকে আরেক সমাজ আলাদা, আরেক সমাজ থেকে আরেক সমাজ আলাদা, কালচারের ডিফারেন্স মানে বৈচিত্র্য রয়েছে, সেইগুলোকে বলতে গিয়ে পরিবেশের ভূমিকাটা কিন্তু তারা উল্লেখ করেছে। যে একটা মরুভূমির সংস্কৃতি আর একটা নদীমাতৃক অঞ্চলের সংস্কৃতি বা একটা জঙ্গলাকীর্ণ অঞ্চলের সংস্কৃতি তো এক নয়। তাহলে যখনই আমি মানুষের কথাটা বলতে যাব, কোথাকার মানুষ? মরুভূমির মানুষ। কোথাকার মানুষ? পাহাড়ের মানুষ। কোথাকার মানুষ? সমতলের জঙ্গলাকীর্ণ অঞ্চলের মানুষ। তাহলে যখনই আমি মানুষকে বলছি, কোথাকার মানুষ যখন শব্দটা ব্যবহার করছি, তার মানে সেখানেই আমি পরিবেশের ব্যাপারটা কিন্তু চলে আসছে। প্রথম দিকে নৃতাত্ত্বিকরা ভৌগোলিক বা মানে জিওগ্রাফিক্যাল মানে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম অর্থাৎ পরিবেশই সবকিছুকে করে, মানে যেটা হিপোক্রেটিস, অ্যারিস্টটলের সময় থেকে শুরু করে, মানে অর্থাৎ দ্য এজ অফ এনলাইটমেন্ট মানে বিফোর 18th সেঞ্চুরি, এই সময় পর্যন্ত এই ভাবনাটা, এই ধরনের গবেষণার চিন্তা ভাবনার ক্ষেত্রে একটা ব্যাপক বিস্তার ছিল। এবং 20th সেঞ্চুরিতে মানে আর্লি 20th সেঞ্চুরিরও একটা পর্যায় পর্যন্ত এই ধরনের ভাবনা চিন্তাটার একটা পর্যায় ছিল। ফলে ঊনবিংশ শতাব্দীর নৃতত্ত্ববিদরা সংস্কৃতি বা শারীরবৃত্তীয় পরিবর্তনের ব্যাখ্যা দিতে গিয়ে তারা জলবায়ুর যে পরিবর্তন বা বৈচিত্র্য, সেই কারণগুলোকে তারা নিয়ে এসেছে। পরবর্তীকালে আমাদের ফ্রাঞ্চ বোয়াস, তার ছাত্র ড্যারিল ফোর্ড, মেলভিল, হাস্কোভিটস, এরা হিস্টোরিক্যাল পসিবিলিজম বা ঐতিহাসিক যে সম্ভাবনাবাদ, সেই বিষয়টাকে হাইলাইট করছে। এবং তারা একটা জিনিস বলবার চেষ্টা করেছিল যে পরিবেশ এবং জলবায়ু সমাজ ও সংস্কৃতির যে একমাত্র নির্ধারক নয়, সেখানে সমাজ ও সংস্কৃতির বিকাশে ঐতিহাসিক প্রেক্ষাপটটাকে সামাজিক এবং সাংস্কৃতিক উপাদানের গুরুত্ব হিসাবে স্বীকার তারা করেছিল। মানে অ্যালং উইথ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, হিস্টোরিক্যাল মানে যেটা আমি যদি বললাম হিস্টোরিক্যাল পসিবিলিটি, ঐতিহাসিক পরিবর্তনের প্রেক্ষাপটটাও তারা এর মধ্যে এনেছিলেন। এর পরবর্তীকালে বিংশ শতাব্দীতে জুলিয়ান স্টিওয়ার্টের নাম তো আমরা আগেই করেছি বা আগেও বলেছি আমরা জুলিয়ান স্টিওয়ার্টের কথা। ওনার যে সংস্কৃতি মানে কালচারাল ইকোলজির কথা উনি বলেছিলেন, যে বিভিন্ন সমাজ কিভাবে মানে
যে তারা মানে তাদের পরিবেশের সঙ্গে যে নিজেরা অভিযোজিত করে এবং সেই অভিযোজনের ক্ষেত্রে সংস্কৃতির কি ভূমিকা থাকে এবং সংস্কৃতি অনুযায়ী এই অভিযোজনগুলো হয়ে থাকে বলে যেটা জুলিয়ান স্টিওয়ার্ট বলেছিলেন আর কি ওনার কালচারাল ইকোলজির কনসেপ্টে, সেই ব্যাপারগুলো এখানেতে মানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল আর কি। এর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে যদি বিষয়টাকে বলি আর কি, সেটা হচ্ছে ডিজাস্টার অ্যান্থ্রোপোলজি বা যেটাকে বাংলায় আমরা যদি বলি দুর্যোগ নৃতত্ত্ব। এর 1960-এর দশক থেকে এটা স্টার্টিং হয়েছিল এবং এই মানে অ্যাজ এ সাব ব্রাঞ্চ এই শাখাটার আস্তে আস্তে ডেভেলপমেন্ট। এবং অ্যান্থ্রোপোলজিস্ট টনি অলিভার স্মিথ উনি বলেন যে দুর্যোগের গবেষণায় নৃতত্ত্বের একটা স্বতন্ত্র এবং গুরুত্বপূর্ণ রয়েছে। উনি বলেছেন যে এই যে দুর্যোগ বা এই যে ডিজাস্টার গুলো ঘটে এগুলো বেসিক্যালি এনভায়রনমেন্ট বা প্রকৃতির সঙ্গে সমাজের যে ট্রানজাকশন বা যে মিথস্ক্রিয়া বা যে এফেক্টিভ যে ইন্টারচেঞ্জ বা রিয়াকশনস গুলো যেগুলো হচ্ছে তার পরিপ্রেক্ষিতে এই ডিজাস্টার গুলো ঘটে থাকে। সেই জন্য এই নৃতাত্ত্বিকরাই এটাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে যে দুর্যোগটা শুধুমাত্র প্রাকৃতিক বিপর্যয় নয়, প্রাকৃতিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিত থেকেও সেখানেতে মানুষের অবদানটা কি রয়েছে এবং সেখানে সংস্কৃতির ভূমিকাটা কি রকম রয়েছে না রয়েছে সেটাকেও কিছুটা বলবার চেষ্টা তারা করেছে। এখানে আমরা গডউইন চাইল্ডের কথা বলতে পারি যে উনি তো প্রিহিস্ট্রিতে যে আইস এজ শেষ হয়ে গিয়ে যখন আবার ড্রাই পিরিয়ড শুরু হচ্ছে আর কি, মানে ডেসিকেশন যেটাকে বলছি আর কি, সেই মানে যে কৃষি কাজের যে উদ্ভবটা গডউইন চাইল্ড বলেছেন যে আইস এজের পরে এই কৃষির পত্তনটা যখন হয়েছিল ক্লাইমেটের চেঞ্জ, অর্থাৎ আইসের যখন থাকে তখন একটা নির্দিষ্ট রকমের অ্যানিম্যালস মানুষের লাইফস্টাইল একরকম, সেটার আবার পরিবর্তন হয়ে যখন ড্রাই পিরিয়ড এলো তখন আর এক রকমের লাইফস্টাইল শুরু হলো। এবং যখন শুকনো হলো তখন মানুষ কি করছে, নদী যেখানে জলের বা যে পানীয় জলের রিসোর্সটা রয়েছে সেরকম জায়গায় তারা বসবাস করছে, হ্যাঁ, যেখানে তারপরে গৃহ উদ্ভিদের পালন, গৃহপালিত পশুপালন, এই সিস্টেম গুলো আসছে, মানে অর্থাৎ জলবায়ু পরিবর্তন একটা সমাজ সাংস্কৃতিক জীবনধারার একটা আমূল বা একটা ব্যাপক পরিবর্তন সাধিত করছে। এছাড়াও আমেরিকান আর্কিওলজিস্ট বিনফোর্ড উনি বলেছিলেন যে প্লাস্টোসিন যুগের পরবর্তী সমুদ্রপৃষ্ঠের যে বৈশ্বিক পরিবর্তনের ফলে মানুষ মানে যখন সমুদ্রের জল বেড়ে যাচ্ছে আর কি, তখন এনভায়রনমেন্টাল চেঞ্জের সাথে সাথে মানুষের লাইফস্টাইল অ্যান্ড ফুড হ্যাবিট যে কিভাবে পরিবর্তিত হচ্ছে, যে মানুষ হয়তো মাছ ধরা, মাছ খাওয়ার এই ব্যাপারটা বা অন্য জলজ সম্পদকে ব্যবহারের যে পরিবর্তন সেইগুলোকে বলছে আর কি। এর ফলেতেও মানে স্থায়ী বসতি গড়ে ওঠে, জনবসতি জনসংখ্যা বৃদ্ধি পায়, এইসব ব্যাপারগুলো হতে থাকে। পরবর্তীকালে যেটাকে মানে এটা আমি প্রারম্ভটা বললাম, কন্টেম্পোরারি কন্ট্রিবিউশনে যদি আমরা বলি, কন্টেম্পোরারি কন্ট্রিবিউশনেতেও অনেকের কথাই আমরা ছোট ছোট ভাবে এখানে বলবো আর কি, যেটাকে আমরা বুঝতে পারবো যে কিভাবে এই জিনিসগুলো এসেছে আর কি, সেগুলোকে আমরা দেখলে ছোট ছোট করে আমি এগুলোকে বলে যাচ্ছি, অনেকের নাম রয়েছে তো সেগুলোকে আমরা সবটা অবশ্য একসাথে বললে মানে তোমাদের মানে গুলিয়ে যেতে পারে, সেজন্য আমি একটু ছোট ছোট করে এগুলোকে বলবো। যাই হোক, তা সাইমন ব্যাটারবারি, ব্রিটিশ অস্ট্রেলিয়ান জিওগ্রাফার, প্রফেসর অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, উনি বলেছেন যে জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলায় অ্যানথ্রোপোলজির যথেষ্ট একটা কন্ট্রিবিউশন রয়েছে
এবং অ্যানথ্রোপোলজিস্টরা মানে লাস্ট কয়েক ডিকেডস ধরে এই বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদানও তারা রেখেছেন। স্টিভ রেনার, উনি জলবায়ুর পরিবর্তন নিয়ে কাজ না করা তার যে অ্যানথ্রোপোলজিস্ট যারা কালিগ ছিলেন আর কি, তাদের সমালোচনা করে উনি বলছেন যে সমগ্র পৃথিবী যখন উষ্ণ হয়ে যাচ্ছে, যখন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, তারা বসে সেই রোমের মানে নীরব বীণা বাজাচ্ছে, রোম যখন জ্বলছে সেরকম বলছেন যে তারা বেহালা বাজাচ্ছেন। অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ু নিয়ে নৃতত্ত্বের নৃতাত্ত্বিকদের আগ্রহের ব্যাপারটা সহজাতভাবেই আসা উচিত। উনি এই বিষয়টার উপরেতেই উনি অ্যাকচুয়ালি জোর দেবার কথা, গুরুত্ব দেবার কথা, মানে স্টিভ রেনারের ব্যাপারটা বলছেন। এছাড়াও মার্গারেট মিডের কথা আমরা যদি বলি, মার্গারেট মিড, উইলিয়াম কেম্পটন, মানে এরা বেসিক্যালি এই মানে এই পরিবেশ সংক্রান্ত, বিশেষ করে মার্গারেট মিডের নামটা বিশেষ করে বলবো, ওরা একটা ওয়ার্কশপের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন যেখানে বায়ুমণ্ডলে এই যে সমস্ত ক্ষতিকারক গ্যাসগুলো যেগুলো বেরোচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণের জন্যে একটা আইনের ব্যাপার হওয়া উচিত, সেইটা নিয়ে বায়ুর আইন বলে ল অফ এয়ার তারা একটা সুপারিশ করেছে। এছাড়াও কেম্পটন, বোস্টার, হার্টলি, মানে এসব যুক্তরাষ্ট্রের সব এনভায়রনমেন্টাল এরা মানে মানে কি বলবো মানে সায়েন্টিস্ট আর কি, এরাও যে সমস্ত গবেষণা করেছেন, দেখিয়েছেন, তারা ফিল্ড ওয়ার্ক বেসড, তারা 43 রেসপন্ডেন্টের সঙ্গে এবং 142 মানে যারা মানে রেসপন্ডেন্ট মানে ভাগ ভাগ করে নিয়ে আর কি, তাদের সাথে কথা বলেছেন, দেখিয়েছেন এবং তিনটে প্রধান মানে পরিবেশের পরিবর্তনের কারণ তারা বলেছেন। একটা হচ্ছে যে O3 বা ওজনের যে লেয়ার, মানে যার মাধ্যমে সূর্যের যে মানে অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক রশ্মিগুলো যে পৃথিবীর বুকে এসে আছড়ে পড়ছে, তার প্রধান কারণ হচ্ছে ওজোন লেয়ার, O3 যে লেয়ারটা বাতাসে রয়েছে সেটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এবং স্পিসিস, যেটা আমি বললাম যে এই প্রভাবে অনেক প্রজাতি, আদিবাসী প্রজাতি হয়তো এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, প্রজাতির বিলুপ্তি, গ্লোবাল ওয়ার্মিং, এইগুলোর সম্পর্ক নিয়ে তারা বলেছেন। এছাড়াও ব্রাউন ক্লাইমেট অ্যানথ্রোপোলজি উল্লেখ করেছেন, বিশ্ব উষ্ণায়নে সমাজের উপর কি প্রভাব রয়েছে সেগুলোকে নিয়ে বলেছেন। এবং এই যে খরা, ঘূর্ণিঝড়, হ্যাঁ মানে যেগুলো মানব সমাজের ওপর কি ধরনের প্রভাব আনতে পারে, এইসব নিয়ে রানকালি, ম্যাজিস্ট্রো, মানে এরাও সব বিভিন্ন অ্যানথ্রোপোলজিস্ট, এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট, এরা এইসব জিনিসগুলোকে বলেছেন। সেজন্যে গ্লোবাল ওয়ার্মিং বা এই জলবায়ু পরিবর্তনের ব্যাপারটা যে অ্যানথ্রোপোলজির একটা মুখ্য মানে গবেষণার বিষয় হওয়া উচিত, সেই বিষয়টাকে আমরা সবসময় এখানেতে বলেছি। এবং এছাড়াও আরো মানে অ্যানথ্রোপোলজিস্ট, তারপরেতে মানে এনভায়রনমেন্টাল অ্যানথ্রোপোলজিস্ট, জিওগ্রাফার, এরা যেমন ম্যাকাইন্টো, স্টেন্টার, তারপরে এরা সব বিভিন্ন রকমের কাজ করেছেন। এবং এই পরিবর্তনে, জলবায়ু পরিবর্তনের কারণে সব থেকে বেশি ঝুঁকির মধ্যে কারা থাকতে পারে, যাদের ক্ষতিটা সব থেকে বেশি হয়, অথচ গ্লোবাল পলিসি বা বিশ্বের নীতি নির্ধারক বিষয়গুলো যখন তৈরি হয় তখন তারাই সব থেকে বেশি অবহেলিত থাকে। সুতরাং তাদের অভিজ্ঞতা, তাদের সঞ্চিত জ্ঞানকে যদি আমরা এই সব পলিসি নীতি নির্ধারণ করার ক্ষেত্রে গ্রহণ করি, তাহলে সেগুলো অনেক বেশি কার্যকর হবে বলে মনে হয়, বা এগুলো একটা অমূল্য সম্পদ হিসাবে পরিগণিত হতে পারে, এই বিষয়টাকে বলা হয়েছে। এছাড়াও আমরা মানে আরো মানে জলবায়ু পরিবর্তনের সম্পর্কিত ভাবে যে স্থানীয় যে জ্ঞান, বৈজ্ঞানিক, এবং সেগুলো যে কতটা বৈজ্ঞানিক তথ্য সমৃদ্ধ হতে পারে, সেই ব্যাপারগুলোকেও এখানেতে মানে বলবার জন্য বিষয়ভাবে সেগুলোকে চেষ্টা করা হয়েছে আর কি। এবং অনেক ক্ষেত্রে, যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যখন
সুনামি হয়, তখন আন্দামান আইল্যান্ডের যে আদিবাসীরা রয়েছে তারা জলেতে মাছেদের মুভমেন্ট এবং পিঁপড়েদের মুভমেন্ট দেখে তারা কিন্তু কিছু জিনিস ফোরকাস্ট করেছিল, এবং সেইগুলো স্থানীয় যারা সরকারি মানুষজন রয়েছে তারা সেগুলোকে গুরুত্ব সহকারে আলোচনার মাধ্যমে তারা বুঝতে পেরেছিল যে একটা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় আসছে। সেই জন্যে বিপদগ্রস্ত অবস্থায় মানুষ যেখানে থাকতে পারে সেখান থেকে তাদের সরিয়ে নিয়েছিল। তাহলে এই আবহাওয়ার পূর্বাভাস এবং এই যে কথাগুলো তারা বলেছিল তাদের স্থানীয় অভিজ্ঞতা থেকে, যে মাছেদের মুভমেন্ট, পাখিদের মুভমেন্ট, পিঁপড়ে মানে ক্ষুদ্র পতঙ্গের কীট পতঙ্গের মুভমেন্ট থেকে তারা বুঝতে পেরেছিল যে একটা মারাত্মক কিছু পরিবর্তনের প্রেক্ষিত আসছে। তার জন্য এইগুলো তারা এগুলো বলতে পেরেছিল, তার প্রধান কারণ তাদের অবজারভেশন, তাদের যে লক্ষ্য সেটা তারা এমন ভাবেই করেছিল, করতো, বা যেহেতু তাদের এগুলো দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত, সেজন্যই তারা এগুলোকে সেইভাবে করতে পেরেছিল, বা তারা সেইভাবে জিনিসগুলোকে বলতে পারার প্রেক্ষিতে চেয়েছিল আর কি। তা সুতরাং এই জায়গাগুলো আমাদের খুব ভালো করেই এগুলো মনে রাখতে হবে। এবং সম্প্রদায়, সংস্কৃতি এবং যে জলবায়ুর কথা যেটা আমরা বলছি আর কি, সম্প্রদায়, সংস্কৃতি এবং জলবায়ু, এই যে পর্যায়টা আমরা বলার চেষ্টা করছি আর কি, সম্প্রদায়, সংস্কৃতি এবং জলবায়ু, এটা আমরা বলছি আর কি, সেটাকে আমরা উপযুক্তভাবে বিশ্লেষণের প্রেক্ষিতটাকে যদি আমরা রাখি তাহলে কিছু কিছু জিনিস এখান থেকে, মানে মানুষের সামাজিক জীবন ও যোগাযোগের পরিপ্রেক্ষিতে অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো সাংস্কৃতিক প্রেক্ষাপটে সেগুলোকে বিশ্লেষণ করলে তখন তার সত্যটাকে আমরা বুঝতে সঠিকভাবে পারি। যেমন আমি এখানে দুজনের নাম বলছি, অরলফ ল্যাকম্যান, তাদের যে ডার্কেনিং পিকস, গ্লেসিয়ার রিট্রিট সায়েন্স অ্যান্ড সোসাইটি, যে তারা বইটা লিখেছেন, ডার্কেনিং পিকস গ্লেসিয়ার রিট্রিট সায়েন্স অ্যান্ড সোসাইটি, 2008 সালের এই যে বইটা, এই বইটাতে তারা দেখিয়েছেন যে হিমবাহ পশ্চাৎপসরণের প্রতি মানুষের প্রতিক্রিয়াটা শুধুমাত্র অর্থনৈতিক কারণ দ্বারা নয়, বরং কালচারাল অ্যাটাচমেন্ট বা সাংস্কৃতিক সংযুক্তির দ্বারাও গভীরভাবে প্রভাবিত হয়। এটাকে যদি আমি আরেকটু সহজ করে বলি, যে গ্লেসিয়ার বা এই যে হিমবাহ, এই হিমবাহটা গলে যাচ্ছে, গলে জল হয়ে যাচ্ছে। এই হিমবাহ গলে গিয়ে জল হওয়া মানে সমুদ্র পৃষ্ঠের জলবায়ুর যে জলের যে স্তর সেটা বৃদ্ধি পাওয়া। তাহলে মানুষ সেখানে শুধু অর্থনৈতিক ক্ষতির কথাটাই ভাবে না, অনেক মানুষের কাছে এই যে গ্লেসিয়ার বা এই যে বরফের রাশি, এর একটা সাংস্কৃতিক, ধর্মীয়, ঐতিহাসিক এবং আবেগগত মূল্য রয়েছে। সেই জন্যে মানুষ এই হিমবাহ গলে যাওয়া, এইটার পরিপ্রেক্ষিতে মানুষের উদ্বেগ শুধুমাত্র পরিবেশগত নয়, সংস্কৃতিগত একটা উদ্বেগ এর মধ্যে মানুষের থাকে। কারণ এই যে হিমবাহ, আমরা মানে এই হিমালয় পর্বত, তার অংশ, এটাকে আমরা আমাদের ভীষণ, আমাদের কাছে অসপিশাস বা ধর্মীয় একটা ব্যাপার। আমরা মহাদেব মানে ঈশ্বর, আমাদের যে শিব, মানে সেইটার অংশ হিসাবে বলে মনে করি। এবং মানুষ যখন এইসব জায়গায় দর্শনে যায়, ওই হিমবাহের অংশকে তারা পবিত্র, বাড়িতে গেলে জল হয়ে যাবে, কিন্তু পবিত্র উপাদান হিসাবে তারা বাড়িতে নিয়ে গিয়ে রেখে যায়। আবার এক শ্রেণীর মানুষ আছে, তারা এইসব ধর্মীয় ব্যাপার বলে নয়,
তারা প্রাকৃতিক সৌন্দর্যের একটা অনন্য উদাহরণ হিসাবেও হিমবাহকে কল্পনা করে। তাই গবেষকদের মতে জলবায়ুর পরিবর্তনের মোকাবিলায় মানুষকে উদ্বুদ্ধ করার সব থেকে কার্যকর উপায় হচ্ছে হিমবাহের এই সাংস্কৃতিক এবং প্রকৃতি গুরুত্বকে তুলে ধরা। কারণ মানুষ যখন অনুভব করে যে একটা হিমবাহ শুধু বরফের স্তূপ নয়, তাদের সংস্কৃতি, পরিচয়, ঐতিহ্য এবং আবেগেরও অংশ, তখন তারা সেটাকে রক্ষা করার জন্য আরো অনেক বেশি আগ্রহী হয়ে ওঠে। এই একই প্রসঙ্গে ট্রিনশ্যাক উনি বলেছেন, যে সমস্ত হিমবাহকে চিরস্থায়ী নিষ্ক্রিয় দূরবর্তী বলে মনে করা হতো, সমকালীন জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে সেগুলো অনেক নিউ মিনিং তার মধ্যে মানুষ অ্যাটাচ করেছে। উদাহরণস্বরূপ তিনি পরিবেশের সংকটের সঙ্গে যুক্ত সব বিভিন্ন মানুষজন তাদের প্রেক্ষিতকে বলবার সময়তে এই জিনিসগুলোকে বলেছেন। একটা খুব সহজ এক্সাম্পল দিয়ে আমি এটাকে বলার চেষ্টা করছি, যে বিভিন্ন সমাজে মানুষ সোসাইটিতে এই গ্লেসিয়ারকে রক্ষা করার জন্য তাদের নিজস্ব সংস্কৃতি এবং ধর্ম অনুযায়ী নানান রকমের আচার অনুষ্ঠান তারা পালন করে। যেমন অ্যান্ডিজ পর্বতমালা যেটা রয়েছে আর কি, হ্যাঁ, এখানে ধর্মীয় আচার অনুষ্ঠান তীর্থযাত্রীরা যেটা করে সেটা হতো যে কিছু বরফ তারা ওখান থেকে কেটে নিয়ে তাদের বাড়িতে নিয়ে যেত। কিন্তু এখন দ্রুত হিমবাহ গলে যাচ্ছে বলে তারা এই প্রথাটা বন্ধ করে দিয়েছেন। তারা মনে করেন যে হিমবাহকে যদি আমরা অক্ষত রাখি, সংরক্ষিত, তাহলে হিমবাহ আর গলে যাবে না। এই কেটে নেওয়াটাতে প্রকৃতি তাদের ওপর অসন্তুষ্ট হয়, সেই জন্যই হিমবাহ গলে গিয়ে তাদের ক্ষতি হচ্ছে, সেই ব্যাপারগুলো থাকে। এছাড়াও যে এই হিমবাহকে আবার কিছু কিছু এশিয়ার কিছু কিছু অঞ্চলে একটা সিম্বল হিসাবে তারা ব্যবহার করে, যেখানে কি বলবো, লিঙ্গ ভিত্তিক পরিপ্রেক্ষিতেও এই গ্লেসিয়ারের ব্যাপারটা কি বলবো গৃহীত হয়। যেমন অপোজিট সেক্সের ক্ষেত্রে, যেমন পুরুষের ক্ষেত্রে বরফ নারীর ক্ষেত্রে, বা নারীর ক্ষেত্রে বরফ পুরুষের ক্ষেত্রে একটা প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। তাদের মনে হয় এটা যদি ঠিক থাকে তাহলে জল আরো বেশি পাওয়া যাবে, সেই জল পাওয়া গেলে খরা হবে না। এবং যদিও এটা সাইন্টিফিক্যালি প্রুফ নয়, বরং এটা একটা লোকের বিশ্বাস বা একটা সাংস্কৃতিক প্রথা, অর্থাৎ এইগুলোকেই আমরা বলবার চেষ্টা করছি আর কি। এবং আদিবাসী সম্প্রদায়ের যে সংকট বা পরিস্থিতি যেটা এসেছে আর কি, সেটার পরিপ্রেক্ষিতেও আমরা এখানে কিছু বলবার চেষ্টা করেছি। যে এই যেটা আমরা দেখিয়েছি ইনুইট জনগোষ্ঠীর ইস্ট টিমর কৃষি উপকূল, এই সমস্ত কারণগুলো প্রকৃতপক্ষে আদিবাসী সম্প্রদায় মানুষের উপরেই প্রভাবটা সব থেকে বেশি ফেলে, এবং সেই পরিবর্তনের কারণেই কিন্তু কি বলবো, সেই পরিবর্তনগুলো এই আদিবাসী সম্প্রদায় মানুষের উপর প্রভাব ফেলা হচ্ছে তাদের জীবন, তাদের অর্থনীতি, তাদের সমাজ, তাদের সংস্কৃতি, তাদের ধর্ম, সবকিছুর উপরে এমন ভাবে একটা প্রভাব, একটা নজিরবিহীন যে একটা পরিবর্তন তৈরি হয়, যেটা আজকের সমাজের বিশেষ করে নৃতাত্ত্বিকদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে পরিগণিত। এবং আমাদের উচিত, বা নৃতাত্ত্বিকরা যে জায়গাটাতে সব থেকে বেশি এমফাসিস দেওয়ার কথা ভাবেন, সেটা হচ্ছে যে এই স্থানীয় বা এই আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে স্থানীয় বা যেটা ঐতিহ্যগত যে জ্ঞান, যেটা ঐতিহাসিকভাবে তাদের মধ্যে
তাদের দৈনন্দিন জীবন অভিজ্ঞতা থেকে তাদের সঞ্চিত হচ্ছে আর কি, সেটাকে প্রয়োগের মাধ্যমে, সেটাকে এই যে ঐতিহ্যগত পরিবেশ জ্ঞানকে সংরক্ষণ করা এবং সেই জ্ঞানটাকে শুধু সংরক্ষণ নয়, সেটাকে স্থাপন করার ক্ষেত্রে কিভাবে বর্তমানের বিজ্ঞান, বর্তমানের প্রযুক্তি উপযুক্ত ভূমিকা পালন করতে পারে এবং সেগুলোকে এই যে গ্লোবাল ওয়ার্মিং এর বিষয় সচেতনতা হিসাবে সেইগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, সেই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য নৃতাত্ত্বিকদের সব থেকে বেশি যেটা করণীয় বা যেটা ইম্পর্টেন্স, সেটা যে গবেষণার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করাটাও কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ। এবং সেখানেতে অ্যানথ্রোপোলজিস্টরা যেটা বেশি করে রেকমেন্ড করছেন যে এই লোকাল নলেজ সিস্টেম, বা যেটাকে আমরা ট্র্যাডিশনাল ইকোলজিক্যাল নলেজ বলছি, টিকে, সেটাকে পলিসির মাধ্যম দিয়ে গুরুত্ব দিতে হবে এবং এই নলেজ বেসটাকে উইথ দ্য হেল্প অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিভাবে আরো এফেক্টিভ করা যায়, কিভাবে আরো জনমুখী করে তোলা যায়, যাতে করে মানুষের অভিযোজন ক্ষমতাটা আরো বৃদ্ধি পেতে পারে, সেই বিষয়গুলোকে দেখা। এবং এই ধরনের প্রেক্ষিতগুলোই গ্লোবাল ওয়ার্মিং বা আন্তর্জাতিক জলবায়ু নীতির ক্ষেত্রে এগুলো বিশেষভাবে সক্রিয় ভূমিকা পালন করা দরকার। শেষকালে আজকের আলোচনার প্রথম পর্যায়ে আমি সম্পন্ন করলাম, মানে অ্যানথ্রোপোলজি এবং জলবায়ু পরিবর্তনের প্রথম ধাপটা আমি সম্পূর্ণ করলাম এবং ভবিষ্যতের পরিপ্রেক্ষিতে বলতে পারি যে এই এনভায়রনমেন্ট, এই যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা আমরা বলছি, রিসার্চ তো এখানে অত্যন্ত এসেনশিয়াল, কিন্তু সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট যে এই অ্যানথ্রোপোলজিক্যাল নলেজটাকে এই এনভায়রনমেন্টাল নলেজ সিস্টেমের সাথে অ্যাট পার করা এবং তাদের মধ্যে ইন্টার কানেক্টিভিটি তৈরি করা, মানে যেখানে অ্যানথ্রোপোলজির এই যে গবেষণালব্ধ যে জ্ঞান, সেটাকে অ্যাকশন ওরিয়েন্টেড করা, অর্থাৎ প্রয়োগমুখী করার মাধ্যমে বাস্তব সমস্যাটাকে সমাধানের ক্ষেত্রে এই অ্যানথ্রোপোলজিক্যাল অভিজ্ঞতাগুলোকে কাজে লাগানো, তাতে করে এই পরিবর্তনের যে প্রতিরোধগুলো গড়ে তোলার কথা বিশ্ব নীতি নির্ধারণের মাধ্যমে হচ্ছে, সেগুলো অনেক বেশি টেকসই হবে, সেগুলো অনেক বেশি স্থায়ী হবে এবং অ্যানথ্রোপোলজিস্টের ভূমিকাটা সেখানে আরো অনেক বেশি ইম্পর্টেন্ট হিসাবে চিহ্নিত হবে। লাস্টে একটাই কথা বলে আমি আমার আলোচনাটাকে শেষ করে দেব, সেটা হচ্ছে যে অ্যানথ্রোপোলজি এই ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের বিষয়টা তো পরিবেশগত ব্যাপার ঠিকই, কিন্তু পরিবর্তনটা তো আলোচনার বিষয়বস্তু। যদি আজকে পৃথিবীতে মানুষ না থাকতো, আবহাওয়া তো থাকতোই, তাহলে আবহাওয়ার পরিবর্তনটা গুরুত্বপূর্ণ হয়েছে কারণ যেহেতু এর সঙ্গে মানুষের অস্তিত্বটা যুক্ত রয়েছে। তার মানে মানবিক দিক থেকে বোঝার জন্য অ্যানথ্রোপোলজির ভূমিকাটা সব থেকে বেশি এবং স্থানীয় মানুষের জ্ঞানকে নেওয়া, সেই জ্ঞানকে গবেষণার মাধ্যম দিয়ে প্রয়োগমুখী করে তুললে শিক্ষা সচেতনতা বৃদ্ধি সবটাই হয়ে যাবে। সেইটাই অ্যানথ্রোপোলজিস্টের ভূমিকা হিসাবে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে চিহ্নিত হবে, যেটা আমাদের আজকের
আলোচনার মূল বিষয়বস্তু হিসাবে উল্লেখ করলাম। আজকের এই আলোচনাটার প্রথম পর্যায় হিসাবে আমি এটাকে রাখলাম, কারণ এটা একটা খুব ব্যাপক আলোচনা, তো সেজন্য আলোচনাটাকে আমি দুটো ভাগে ভেঙে নিয়ে করছি তোমাদের সুবিধে বোঝার জন্যে, যাতে তোমরা এটাকে সুন্দরভাবে সহজভাবে বুঝতে পারো। তোমাদের ইগনোর যে স্টাডি মেটেরিয়ালস রয়েছে সেখান থেকেও তোমরা দেখলে বুঝতে পারবে যে আলোচনাটা কিভাবে এসেছে। এই বলে আমি আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার।